ওয়েলকাম টু সহজে স্টাডি চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি ডব্লিউবিকেপি জন্য জেনারেল স্টাডিজ হিস্ট্রি ক্লাস। আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি ক্লাস নম্বর 7 নম্বর 8 নম্বর ক্লাস নিয়ে। যারা চ্যানেলটা এখনো পর্যন্ত দেখনি বা ক্লাসগুলো করনি তারা অবশ্যই প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে আমাদের পুরো ইতিহাস ক্লাসের প্লে লিস্ট করা রয়েছে, সেখানে 7খানা ক্লাস আমাদের হয়ে রয়েছে। সেখানে ক্লাসগুলো দেখে তারপরে আমাদের 8 নম্বর ক্লাসগুলো দেখবে এবং এর শেষে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। চলো আজকে শুরু করি। আগের দিন যেটা পর্যন্ত আমরা শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আমরা শুরু করব সেন বংশ। আগের দিন আমরা আলোচনা করিনি সেন বংশ, আজকে আমরা আলোচনা করছি সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগে রাঢ় অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিল। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগে রাঢ় অঞ্চলে একটি স্বাধীন রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করে। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন, এটা মনে রাখবে। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন এবং হেমন্ত সেনের পুত্র বিজয় সেন। বিজয় সেন হলেন স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা। এই দুটো জিনিস মাথায় রাখবে। একটু কনফিউশন, কিন্তু একটু মাথায় রাখবে। তোমাদের এটা কনফিউশন লাগবে পরীক্ষায় যে সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন এবং স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে, কারণ অনেকে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ভুল উত্তর করে আসে। তারপরে দেখো তার দুটি রাজধানী ছিল, একটি পূর্ববঙ্গের বিক্রমপুর এবং অন্যটি পশ্চিমবঙ্গের বিজয়পুর বা বিজাপুর। পূর্ববঙ্গের বিক্রমপুর এবং পশ্চিমবঙ্গের বিজয়পুর। বিজয় সেনের মৃত্যুর পর তার পুত্র বল্লাল সেন সিংহাসনে বসে তিনি কৌলিন্য প্রথা বা কৌলিন প্রথা প্রবর্তন করেন। তিনি দান সাগর ও অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থও কিন্তু তিনি রচনা করেছিলেন। তাহলে তিনি দান সাগর এবং অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। বল্লাল সেনের আমলেই মালদহের নিকট গৌড়নগরী, এই জায়গাটা মনে রাখবে, গৌড়নগরী নির্মিত হয় এবং পুত্র লক্ষণ সেনের নাম অনুসারে গৌড়ের নাম হয় লক্ষণাবতী। গৌড়ের নাম লক্ষণাবতী কোথা থেকে এসছে? বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের নাম অনুসারে গৌড়ের নামকরণ কিন্তু লক্ষণাবতী হয়েছিল। তাহলে দান সাগর এবং অদ্ভুত সাগর এই দুটি গ্রন্থ রচনা করেছিলেন বল্লাল সেন। এরপরে দেখো বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন সিংহাসনে বসেছিলেন। লক্ষণ সেন এবং তিনি গাহড়বাল বংশীয় রাজা জয়চন্দ্রকে পরাজিত করেছিলেন। তিনি, এটি খুবই গুরুত্বপূর্ণ যে গাহড়বাল বংশীয় রাজা জয়চন্দ্রকে কোন সেন রাজা পরাজিত করেছিলেন? তার পুত্র লক্ষণ সেন, অর্থাৎ বল্লাল সেনের পুত্র। তার উপাধি ছিল গৌড়েশ্বর। গৌড়েশ্বর উপাধি ছিল লক্ষণ সেনের এবং অরিরাজ মর্দন শঙ্কর ও পরম বৈষ্ণব এই দুই উপাধি কিন্তু তিনি নিয়েছিলেন। অরিরাজ মর্দন শঙ্কর এই উপাধি দুটো মনে রাখবে এবং গৌড়েশ্বর এই উপাধিটাও মনে রাখবে যে অরিরাজ মর্দন শঙ্কর এবং পরম বৈষ্ণব এই দুই উপাধি কিন্তু তিনি নিয়েছিলেন। তার রাজত্বকালে উল্লেখযোগ্য ঘটনা হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা ও বিহার জয়। বাংলা বিহার তিনি জয়, মানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা বিহার জয় করেছিলেন এবং লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন। আমি আবারও বলছি যে আমাদের অনলাইন ম্যাথের ব্যাচ শুরু হয়েছে একদম জিরো থেকে, মানে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের ক্লাস চলছে। যারা অঙ্কে খুবই দুর্বল অথচ সামনে কম্পিটিটিভ এক্সাম রয়েছে তারা অবশ্যই এই চ্যানেলে এসে এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে আমাদের ব্যাচটা নিতে পারো, উপকার হবে। একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু ধরে ধরে ম্যাথ করানো হয়। দেখো লক্ষণ সেন সম্পর্কে যখন আলোচনা হচ্ছে, তিনি অদ্ভুত সাগর যেটা বল্লাল সেন রচনা করেছিলেন, শুরু করেছিলেন, তিনি অদ্ভুত সাগর শেষ করেন বা সমাপ্ত করেন, বা এক কথায় বলা যায় অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন লক্ষণ সেন। গীত গোবিন্দ রচয়িতা জয়দেব, পবনদূত রচয়িতা ধৈ,
তার রাজসভা অলঙ্কৃত করতেন। তাহলে গীত গোবিন্দ রচয়িতাকে জয়দেব এবং পবনদূত রচয়িতাকে ধৈ তার রাজসভা অলঙ্কৃত করতেন। এবারে আসি সেনযুগ শেষ হওয়ার পর আসি দাক্ষিণাত্যে, যেটাকে আমরা প্রথমে যেটা শুরু করব বাতাপির আদি চালুক্য বংশ। বাতাপির আদি চালুক্য বংশ আমরা শুরু করব। দেখো, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর চালুক্যদের নেতৃত্বে দাক্ষিণাত্যে একটি উল্লেখযোগ্য নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, যেটা হচ্ছে বাতাপির আদি চালুক্য বংশ। এবং বাতাপির আদি চালুক্য বংশের রাজধানী ছিল বর্তমান বিজাপুর জেলার বাতাপি। বাতাপি বলা হয়, বর্তমান নাম হচ্ছে বাদামি। বর্তমান নাম কি? বাদামি। বর্তমানে এর নাম হচ্ছে বাদামি। এই বাতাপি বা বাদামি ছিল বাতাপির আদি চালুক্য বংশের রাজ্যের রাজধানী। এবং এই বংশের প্রথম স্বাধীন নরপতি ছিলেন প্রথম পুলকেশী। এই বংশের স্বাধীন নরপতি ছিলেন প্রথম পুলকেশী। তিনি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এই জায়গাটা আর একটু জিনিস আমি মনে বলি যে বাতাপি লিপি এই প্রথম পুলকেশী কিন্তু করেছিলেন। বাতাপি লিপি উৎকীর্ণ তিনি প্রথম পুলকেশী করেছিলেন। তার পুত্র কীর্তিবর্মন পরাক্রমশালী নৃপতি ছিলেন। কীর্তিবর্মন এবং প্রকৃতপক্ষে তিনিই ছিলেন এই বংশের প্রকৃত শক্তি ও প্রতিপত্তির স্থপয়িতা। স্বাধীন বাতাপি আদি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলেও প্রথম পুলকেশী স্বাধীন নরপতি, এবং প্রকৃত শক্তি ও প্রতিপত্তির স্থাপত্য যদি বলা হয় তাহলে কীর্তিবর্মন উত্তর। কীর্তিবর্মনের পর তার ভ্রাতা মঙ্গলেশ সিংহাসনে বসে এবং তিনি রণবিক্রান্ত, পৃথিবী বল্লভ প্রভৃতি উপাধি ধারণ করেছিলেন। তাহলে রণবিক্রান্ত, পৃথিবী বল্লভ উপাধি ধারণ করেছিলেন তিনি। দ্বিতীয় পুলকেশী ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি। তিনি বল্লভ, পৃথিবী বল্লভ, পরমেশ্বর, পরম ভগবত উপাধি তিনি নিয়েছিলেন। তাহলে দ্বিতীয় পুলকেশী রবিকীর্তি ছিল তার সভাপতি। তাহলে রবিকীর্তি কার সভাপতি ছিল? দ্বিতীয় পুলকেশী সভাপতি ছিল রবিকীর্তি। দ্বিতীয় পুলকেশীর সভাপতি ছিল রবিকীর্তি, এবং রবিকীর্তি রচিত আইহোল লিপি শিলালিপি থেকে তার কৃতিত্বের কথা কিন্তু জানা যায়। তাহলে আইহোল লিপিটা কার? আইহোল লিপিটা হচ্ছে রবিকীর্তি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি। দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করে। আমি যখন হর্ষবর্ধন পড়াচ্ছিলাম তখন হর্ষবর্ধন যখন উত্তর ভারত জয় করে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হয়, দ্বিতীয় পুলকেশী তাকে কিন্তু পরাজিত করেছিলেন। তিনি পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনকেও পরাস্ত করেছিলেন। পরাস্ত করে তার কাঞ্চি নগরী কিন্তু তিনি ধ্বংস করেছিলেন। মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মন পিতার পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য বাতাপি আক্রমণ করে এবং এই যুদ্ধে দ্বিতীয় পুলকেশী নিহত হয়ে যান। তাহলে প্রথম নরসিংহ বর্মনের হাতে দ্বিতীয় পুলকেশী নিহত হন। অষ্টম শতাব্দীর মধ্যভাগে রাষ্ট্রকূট বংশ দাক্ষিণাত্যে নিজ প্রাধান্য প্রতিষ্ঠা করে। এই বাতাপির আদি চালুক্য বংশের পরে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা হয়। এবার রাষ্ট্রকূট বংশ সম্পর্কে আমরা দেখে নিই। রাষ্ট্রকূট যে রাজারা ছিল তারা চালুক্যদের অধীনে সামন্ত রাজা ছিলেন এবং দন্তি দুর্গ ছিলেন এই রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। খুবই গুরুত্বপূর্ণ যে দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন এবং দন্তি দুর্গের পর প্রথম কৃষ্ণ কিন্তু সিংহাসনে বসে। এবং তিনি সমগ্র মহারাষ্ট্র নিজ আধিপত্য প্রতিষ্ঠা করে। চালুক্য বংশের পতন ঘটে এবং তারপর তার কনিষ্ঠ পুত্র প্রথম ধ্রুব রাষ্ট্রকূট বংশের
সিংহাসনে বসে প্রথম ধ্রুব। তিনি ধ্রুব নিরুপম এবং ধ্রুব ধারাবর্ষ শ্রীবল্লভ, তিনটে আলাদা। ধ্রুব নিরুপম, ধ্রুব ধারাবর্ষ, শ্রীবল্লভ এই উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন। এই উপাধিগুলো ভালো করে মনে রাখবে। ধ্রুব নিরুপম, ধ্রুব ধারাবর্ষ, শ্রীবল্লভ উপাধি গ্রহণ করেছিলেন প্রথম ধ্রুব। ধ্রুবর পর এই বংশের অপর পরাক্রান্ত নৃপতি ছিলেন তৃতীয় গোবিন্দ। তৃতীয় গোবিন্দ সিংহাসনে বসে। এরপর রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় গোবিন্দ, মানে ধ্রুবর পর তৃতীয় গোবিন্দ সিংহাসনে বসে এবং রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তৃতীয় গোবিন্দ। এবং তৃতীয় গোবিন্দের মৃত্যুর পর প্রথম অমোঘ বর্ষ সিংহাসনে বসে। প্রথম অমোঘ বর্ষ সিংহাসনে বসে। তাহলে প্রথম ধ্রুব, ধ্রুবর পর তৃতীয় গোবিন্দ, তৃতীয় গোবিন্দের পর প্রথম অমোঘ বর্ষ। এই প্রথম অমোঘ বর্ষ খুব শান্তিপ্রিয় রাজা ছিলেন এবং তিনি নাসিক থেকে ম্যানখেটে তার রাজধানী স্থানান্তর করেন। তিনি নাসিক থেকে ম্যানখেটে তার রাজধানী স্থানান্তর করেন। আরব পর্যটক সুলেমান মতে তিনি বিশ্বের 4 জন শ্রেষ্ঠ রাজাদের অন্যতম ছিলেন। এই প্রথম অমোঘ বর্ষকে বিশ্বের 4টি শ্রেষ্ঠ রাজাদের মধ্যে অন্যতম বলেছেন। বাকি 3 জন ছিলেন যে চীনের সম্রাট, বাগদাদের খলিফা এবং কনস্টান্টিনোপলের সুলতান। তিনি রত্নমালিকা ও কবিরাজ মার্গ নামে 2টি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। তাহলে রত্নমালিকা ও কবিরাজ মার্গ নামে 2টি গ্রন্থ রচনা করেছিলেন প্রথম অমোঘ বর্ষ। এই বংশের শেষ উল্লেখযোগ্য রাজা ছিল তৃতীয় কৃষ্ণ। তৃতীয় কৃষ্ণ শেষ উল্লেখযোগ্য রাজা। তিনি রামেশ্বর সেতুবন্ধে বিজয় স্তম্ভ প্রথিত করেছিলেন। অর্থাৎ দাক্ষিণাত্যে কিন্তু তিনি প্রথম বিজয় স্তম্ভ প্রথিত করেন। তিনি নিজেকে সকল দক্ষিণ দিগাধিপতি বলেছেন। রাষ্ট্রকূট বংশের শেষ রাজা চতুর্থ অমোঘ বর্ষ বা কার্ককে পরাজিত করে দ্বিতীয় তৈলব বা তৈল কল্যাণের চালুক্য বংশ প্রতিষ্ঠা করে। তাহলে কল্যাণের চালুক্য বংশ প্রতিষ্ঠা করে দ্বিতীয় তৈলব বা তৈল। কাকে পরাজিত করে? রাষ্ট্রকূট বংশের শেষ রাজা চতুর্থ অমোঘ বর্ষ বা কার্ককে পরাজিত করে কিন্তু এটা প্রতিষ্ঠা করে। কল্যাণের পরবর্তী চালুক্য বংশ দ্বিতীয় তৈলব বা তৈলব 973 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে এই বংশ প্রতিষ্ঠা করে কল্যাণীর পরবর্তী চালুক্য বংশ যেটা, এবং হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্গত কল্যাণ বা কল্যাণী ছিল এই রাজ্যের রাজধানী। তাহলে কল্যাণের পরবর্তী চালুক্য বংশের রাজ্যের রাজধানী ছিল কল্যাণ বা কল্যাণী, যেটা হায়দ্রাবাদ রাজ্যে। দ্বিতীয় তৈলবের মৃত্যুর পর তার পুত্র সত্যাশ্রয় কল্যাণের সিংহাসনে বসে। দ্বিতীয় তৈলবের মৃত্যুর পর তার পুত্র সত্যাশ্রয় কল্যাণের সিংহাসনে বসে। এই সময় চোল চালুক্য সংগ্রামের কিন্তু সূত্রপাত হয়। তাহলে চোল চালুক্য বংশের সূত্রপাত, চোল চালুক্য বংশের সূত্রপাত কোন সময় হয়? দ্বিতীয় তৈলবের সময়। দ্বিতীয় তৈলবের সময় চোল চালুক্য বংশের সূত্রপাত হয়েছিল। পরবর্তী রাজা দ্বিতীয় জয়সিংহ ও প্রথম সোমেশ্বর এর আমলেও চোল চালুক্য যুদ্ধ অব্যাহত থাকে। তাহলে দ্বিতীয় তৈলবের মৃত্যুর পর তার দ্বিতীয় রাজা দ্বিতীয় জয়সিংহ, প্রথম সোমেশ্বর এবং সোমেশ্বরের কনিষ্ঠ পুত্র ত্রিভুবন মল্ল বিক্রমাদিত্য বা ষষ্ঠ বিক্রমাদিত্য এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন। তাহলে কল্যাণের পরবর্তী চালুক্য বংশীয় রাজার সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য। 1076 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য। সেই সময় থেকে বিক্রমাদিত্য চালুক্য বিক্রমাদিত্য অব্দ কিন্তু তিনি প্রবর্তন করেছিলেন। তার সভাকবি ছিলেন বিহল্লন। বিহল্লন ছিলেন তার সভাকবি। বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থ বিহল্লন রচনা করে। তাই বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থ কে রচনা করেছেন? বিহল্লন। কার সভাকবি ছিলেন? ষষ্ঠ বিক্রমাদিত্য। মিতক্ষরা গ্রন্থের রচয়িতা বিজ্ঞানেশ্বর তার রাজসভা অলঙ্কৃত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ যে মিতক্ষরা গ্রন্থের রচয়িতা বিজ্ঞানেশ্বর রাজসভা অলঙ্কৃত করেছেন ষষ্ঠ বিক্রমাদিত্যের। এরপরে আসছি যেটা হচ্ছে সুদূর দক্ষিণ ভারত। কোন জায়গাকে বলা হয় সুদূর দক্ষিণ ভারত? দেখো, তুঙ্গভদ্রা নদীর দক্ষিণে অবস্থিত অঞ্চলকে সুদূর দক্ষিণ বলা হয়।
তুঙ্গভদ্রা পর্যন্ত দক্ষিণ ভারত এবং তুঙ্গভদ্রার নদীর পরে তাকে আমরা শুধু দক্ষিণ বলা হয়। দক্ষিণ ভারত বলতে ভারতকে দুভাগে ভাগ করা হয়, যেটাকে বিন্ধ্য পর্বত থেকে তুঙ্গভদ্রা নদী, যেটা বিন্ধ্য পর্বত থেকে তুঙ্গভদ্রা নদী পর্যন্ত, এটাকে বলা হয় দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত এবং তুঙ্গভদ্রা নদীর পরে যেটাকে বলা হয় সুদূর দক্ষিণ ভারত। সুদূর দক্ষিণ বলা হয়, মনে থাকবে। এরপরে আসছি কাঞ্চির পল্লব বংশ। এই বংশের প্রথম নৃপতি ছিলেন শিব স্কন্দ বর্মন। কাঞ্চির পল্লব বংশ, যেটা শুধু দক্ষিণ ভারতে হয়েছিল, 575 খ্রিস্টাব্দে সিংহ বিষ্ণু কাঞ্চি সিংহাসনে বসে এবং এই সময় থেকে পল্লবদের ধারাবাহিক ইতিহাস কিন্তু জানা যায় কাঞ্চির পল্লব বংশ থেকে সিংহ বিষ্ণুর সময়ে। এরপরে দেখো বিখ্যাত কবি ভারবী, তার সভাকবি ছিলেন সিংহ বিষ্ণুর সভাকবি ছিলেন ভারবী। পরবর্তী রাজা প্রথম মহেন্দ্র বর্মনের আমলে চালুক্য পল্লব প্রতিদ্বন্দ্বিতা কিন্তু শুরু হয়। চালুক্য পল্লব প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় প্রথম মহেন্দ্র বর্মনের আমলে। তিনি গুণভার উপাধি নিয়েছিলেন কে? প্রথম মহেন্দ্র বর্মন। এবং সঙ্গীতজ্ঞ হিসাবেও তিনি বেশ পরিচিতি লাভ করেছিলেন এবং তিনি চিত্রকলার পৃষ্ঠপোষকতা ছিলেন। তিনি গুণভার উপাধি নিয়েছিলেন এবং বিবিধ গুণাবলীর জন্য, অনেক ধরনের গুণাবলী তার ছিল। জনসাধারণ তাকে বিচিত্র চিত্ত বলতো। কাকে? প্রথম মহেন্দ্র বর্মনকে। বহু মন্দির নির্মাণের জন্য তিনি চৈত্যকারী নামে পরিচিত ছিলেন। তাহলে বহু মন্দির নির্মাণের জন্য তিনি চৈত্যকারী নামেও পরিচিত ছিলেন। তিনি এছাড়াও পল্লব মল্ল নামেও পরিচিত ছিলেন। মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মন এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তাহলে কাঞ্চির পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মন। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি উপাধি নিয়েছিলেন কি? মহামল্ল উপাধি তিনি ধারণ করেছিলেন। তিনি বাতাপির চালুক্য রাজধানী অধিকার করেছিলেন। এজন্য তিনি বাতাপি কোণ্ড উপাধি নিয়েছিলেন। যেহেতু বাতাপি চালুক্য বংশীয় রাজাকে তিনি পরাজিত করেছিল, বাতাপি কোণ্ড উপাধি নেন। মহাবলীপুরমের যে বিখ্যাত রথ মন্দিরগুলো ছিল সেগুলো তিনি নির্মাণ করেছিল, তার আমলে তৈরি হয়েছিল। এবং হিউয়েনসাংয়ের আমলে, হিউয়েনসাংয়ের রচনা থেকেও তার আমলের পল্লব বৈশ্বর্যের কথা তিনি জানা যায়। নরসিংহ বর্মনের পুত্র দ্বিতীয় মহেন্দ্র বর্মন সিংহাসনে বসে। এরপর প্রথম পরমেশ্বর বর্মন সিংহাসনে বসে। প্রথম পরমেশ্বরের পুত্র দ্বিতীয় নরসিংহ বর্মন সিংহাসনে বসেছিলেন। তিনি রাজসিংহ উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন, রাজসিংহ। এবং শান্তিপূর্ণ বৈদেশিক নীতির জন্য এই দ্বিতীয় নরসিংহ বর্মন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শান্তিপূর্ণ বৈদেশিক নীতির জন্য। তার আমলে বিখ্যাত কৈলাসনাথের মন্দির খুবই গুরুত্বপূর্ণ। কৈলাসনাথের মন্দির কিন্তু তার আমলে নির্মিত হয়। তাহলে তার আমলে বিখ্যাত কৈলাসনাথের মন্দির কিন্তু নির্মিত হয়েছিল। এছাড়া তিনি মহাবলীপুরমের মন্দিরগুলো তিনি নির্মাণ কাজ সম্পূর্ণ করেছিলেন এবং দণ্ডী তার সভাকবি ছিলেন। দণ্ডী। পরবর্তী রাজা দ্বিতীয় নন্দীবর্মন পল্লব মল্ল নামেও পরিচিত ছিলেন। দ্বিতীয় নন্দীবর্মন যে পল্লব মল্ল নামে পরিচিত ছিলেন। এবং তিনি মুক্তেশ্বরের যে মন্দির খুবই গুরুত্বপূর্ণ, মুক্তেশ্বরের মন্দিরটি তিনি নির্মাণ করেছিলেন। এবং 1891 খ্রিস্টাব্দে চোল সামন্ত আদিত্য শেষ পল্লবরাজ অপরাজিতকে পরাজিত করেন 891 খ্রিস্টাব্দে। তাহলে চোল সামন্ত আদিত্য শেষ পল্লবরাজ অপরাজিতকে পরাজিত করেছিলেন। তাহলে পল্লব বংশের সর্বশেষ রাজা অপরাজিত। তাহলে দেখো আমাদের পল্লব বংশের যে রাজা বা এর আগে যে সমস্ত আমরা পড়লাম, যে দক্ষিণ ভারতের দাক্ষিণাত্যের কাঞ্চির পল্লব বংশ, বাতাপির আদি চালুক্য বংশীয়, এইগুলোর
যে প্রশ্নগুলো যেভাবে আসতে পারে পরীক্ষায় বা যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো নিয়ে কিন্তু এবার আমরা আলোচনা করব। উত্তর করো সবাই। কি বলা হচ্ছে, মহাবলীপুরমের মন্দিরগুলো নির্মাণ কার্য সম্পন্ন করেন কোন রাজা? যদি ভালোভাবে বা সুন্দর মনোযোগ সহকারে ক্লাস করো তাহলে এই ধরনের প্রশ্নগুলো উত্তর কিন্তু হামেশা করা যাবে। এগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন, যে কোনো ধরনের পরীক্ষায় কিন্তু আসতেই পারে এবং আসা প্রশ্ন। মহাবলীপুরমের মন্দিরগুলো নির্মাণ কার্য সম্পন্ন করেন কোন রাজা? দ্বিতীয় মহেন্দ্র বর্মন, পরমেশ্বর বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন নাকি দ্বিতীয় নন্দী বর্মন? মহাবলীপুরমের মন্দিরগুলো নির্মাণ কার্য সম্পন্ন করেন কোন রাজা? উত্তর কী হবে দেখো, উত্তর হবে দ্বিতীয় নরসিংহ বর্মন। তিনি মহাবলীপুরমের মন্দিরগুলো নির্মাণ করেছিলেন বা সম্পন্ন করেছিলেন। দণ্ডী এনার সভাকবি ছিলেন। মাদুরাই কোন্ড উপাধি কে নিয়েছিল? মাদুরাই কোন্ড উপাধি কে নিয়েছিল? উত্তর কী হবে বলো সবাই। মাদুরাই কোন্ড উপাধি কে নিয়েছিল? উত্তর কী হবে? প্রথম পরান্তক মাদুরাই কোন্ড উপাধি নিয়েছিল। এটা সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করব। প্রথম পরান্তক ছিলেন চোল বংশের রাজা, এটা মনে রাখবে, চোল বংশের রাজা। এটা আমরা পরের দিন ক্লাসে আমরা আলোচনা করব চোল বংশ সম্পর্কে। প্রথম পরান্তক মাদুরাই কোন্ড উপাধি নিয়েছিলেন। কোন পল্লবরাজ চৈত্যকারী নামে পরিচিত ছিলেন? কোন পল্লবরাজ চৈত্যকারী নামে পরিচিত ছিলেন? প্রশ্নগুলো, নোটগুলো অবশ্যই তোমরা দেখবে, স্ক্রিনশট নেবে অথবা নোট ডাউন করবে। প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা, আমি সেগুলো পরপর যে সিরিয়াল সেগুলো আমি দেইনি, কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসা। পল্লবরাজ চৈত্যকারী বলে পরিচিত ছিলেন কোন পল্লবরাজ? উত্তর কী হবে দেখো, উত্তর প্রথম মহেন্দ্র বর্মন। বিচিত্রচিত্ত গুণভার পল্লবমল্ল উপাধি কিন্তু তিনি নিয়েছিলেন। রত্নমালিকা ও কবিরাজ মার্গ নামে দুটি গ্রন্থ কোন রাজ রচনা করেছিলেন? রত্নমালিকা ও কবিরাজ মার্গ নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন কোন রাজ? প্রথম ধ্রুব, তৃতীয় গোবিন্দ, প্রথম অমোঘবর্ষ নাকি তৃতীয় কৃষ্ণ? কে রচনা করেছিলেন? উত্তর করো সবাই। রত্নমালিকা ও কবিরাজ মার্গ নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন কে? উত্তর হবে প্রথম অমোঘবর্ষ। প্রথম অমোঘবর্ষ কাঞ্চির পল্লব বংশের রাজা প্রথম অমোঘবর্ষ। এটা সাথে সাথে বংশটাও মনে রাখবে, কাঞ্চির পল্লব বংশ। কাঞ্চির পল্লব বংশের রাজা ছিলেন তিনি। রত্নমালিকা ও কবিরাজ মার্গ। দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন? উত্তর করবে সবাই। দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন? কল্যাণের চালুক্য বংশ, বাতাপির চালুক্য বংশ, তাঞ্জোরের চোল বংশ নাকি রাষ্ট্রকূট বংশ? দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন? উত্তর কী হবে দেখো, বাতাপির চালুক্য বংশীয় রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী, যিনি হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। এবং দ্বিতীয় পুলকেশী রামেশ্বর সেতুবন্ধে বিজয় স্তম্ভ প্রথিত করেন কোন রাজ? রামেশ্বর সেতুবন্ধে বিজয় স্তম্ভ প্রথিত করেন কোন রাজ? প্রথম কৃষ্ণ, তৃতীয় কৃষ্ণ, প্রথম ধ্রুব নাকি তৃতীয় গোবিন্দ? রামেশ্বর সেতুবন্ধে বিজয় স্তম্ভ প্রথিত করেন কোন রাজ? প্রথম কৃষ্ণ, তৃতীয় কৃষ্ণ নাকি প্রথম ধ্রুব? কে বলো, উত্তর করো সবাই। উত্তর কি হবে? তৃতীয় কৃষ্ণ। তৃতীয় কৃষ্ণ কোন বংশের রাজা ছিলেন? কেউ কি বলতে পারবে? তৃতীয় কৃষ্ণ রাষ্ট্রকূট বংশের রাজা। রাষ্ট্রকূট বংশের শেষ রাজা, উল্লেখযোগ্য রাজা ছিলেন তৃতীয় কৃষ্ণ। তিনি রামেশ্বর সেতুবন্ধে বিজয়স্তম্ভ পতিত করেন এবং এনার আগে কোনো রাষ্ট্রকূট রাজা তার মতো দাক্ষিণাত্য জয় করেনি।
চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন কে? চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন কে? উত্তর কি হবে দেখো, কারিকল। কারিকল ছিলেন চোলদের প্রথম ঐতিহাসিক রাজা, কারিকল। বাতাপি কোন্ড, বাতাপি কোন্ড উপাধি কে নিয়েছিলেন? বাতাপি কোন্ড উপাধি কে নিয়েছিলেন বলবে সবাই। উত্তর করবে সবাই। বাতাপি কোন্ড উপাধি কে নিয়েছিলেন দেখো, প্রথম নরসিংহ বর্মন। তিনি কোন বংশের রাজা ছিলেন? কেউ কি বলতে পারবে তিনি কোন বংশের রাজা ছিলেন? উত্তর কি হবে দেখো, কাঞ্চির পল্লব বংশের রাজা ছিলেন তিনি। কাঞ্চির পল্লব বংশের রাজা। বাতাপি কোন্ড উপাধি নিয়েছিলেন প্রথম নরসিংহ বর্মন। এই বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন প্রথম নরসিংহ বর্মন, যেটা কাঞ্চির পল্লব বংশের রাজা, শ্রেষ্ঠ নরপতি, শ্রেষ্ঠ নরপতি ছিলেন। দেখো আগের দিনের প্রশ্ন যেটা HW ছিল সেটা হচ্ছে দিব্য কাদের নেতৃত্ব দেন? কৈবর্ত বিদ্রোহের, কোল বিদ্রোহের, মুন্ডা বিদ্রোহের, সাঁওতাল বিদ্রোহের? দিব্য কাদের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর কি হবে, কৈবর্ত বিদ্রোহের। কৈবর্ত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিব্য। আজকে যেটা HW থাকবে, কাঞ্চির পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? কাঞ্চির পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর করবে সবাই, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে, সহজই স্টাডি ইউটিউব চ্যানেলে আমাদের ইতিহাস ক্লাসের প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং ফিডব্যাক দেবে। আমাদের ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা ধারাবাহিকভাবে প্রথম কোনো ইউটিউব চ্যানেলে এরকম ধারাবাহিকভাবে ক্লাস আমরা করাচ্ছি। পরবর্তী যে সমস্ত পিএসসির এক্সাম রয়েছে, WBPKPর জন্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের ইতিহাস প্রশ্নগুলো কিন্তু থাকবে বা থাকে, এখান থেকে কিন্তু কমন পেতেই পারো। সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল সহজে স্টাডি, তার টেলিগ্রাম লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। তাতে তোমাদের লাভ হবে, যেটা যে ক্লাস রুটিন যদি পরিবর্তন হয়, এছাড়া পিডিএফগুলো কিন্তু তোমরা পাবে। এছাড়া আমাদের অনলাইন যে ম্যাথের ক্লাস রয়েছে, একদম জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, সেখানেও কিন্তু তোমরা জয়েন হতে পারো, পেইড ব্যাচ। এছাড়া আমাদের প্র্যাকটিস ব্যাচ আসবে, সেখানে কিন্তু তোমরা রুটিনগুলো পাবে। এই জন্য বলছি যে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। আজকে 8 নম্বর ক্লাস। পরবর্তী আমরা ক্লাসে আলোচনা করব চোল বংশ সম্পর্কে। আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে।